ফটো সেশনে সীমাবদ্ধ মশক নিধন অভিযান, লোক দেখানো তৎপরতায় কমছে না এডিসের উৎপাত। অভিযোগ, নগরবাসীর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও দায় নিতে চায় না সিটি কর্পোরেশন। সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন, বিকল্প ব্যাগ সহজলভ্য করার তাগিদ ভোক্তার। হর্ন মুক্ত হবে শাহজালাল বিমানবন্দর এলাকা, নির্দেশনা না মানলেই জরিমানা। ৪-৫ হাত ঘুরে বাজারে আসা ইলিশের কেজিতে দাম বাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। সিন্ডিকেট চক্র লাভবান হলেও ঠকছেন জেলে ভোক্তা, নির্বিকার মৎস্য বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। গণমাধ্যমকে জানিয়ে মশক নিধন অভিযান, ফটো সেশনেই সীমাবদ্ধ তৎপরতা। লোক দেখানো এমন অভিযানে রাজধানীতে এডিসের উৎপাত কমছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে সিটি কর্পোরেশনের দাবি, অভিযান নিয়মিতই চলছে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। আমাদেরকে অনুরোধ করা যাচ্ছে বাড়ির ছাদে বারিন্দায় ফুলের টব, প্লাস্টিকের পর্দা, এই সমস্ত জিনিসে যাতে পানি জমতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলে মশক নিধনের তোড়জোড়। রোববার রাজধানীর জুরাইনের মুরাদপুরে পোকারবাজার এলাকার একটি মাত্র সড়কে স্প্রে করেই চলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো এমন তৎপরতার কারণেই বাড়ছে এডিসের উপদ্রব, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যেমনের কাম হেমনা হালাই ধুয়ে দিছে। আজকে যে টিভি আইছে, আজকে হাজার হাজার লোক আইছে। কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাফ করে মনে বছরে একবার। মাঝে মাঝে একটু ঔষধ দেয়, তাও গ্যাপ দিয়ে মাসের মধ্যে মনে একবার দেয়, আর বাকি দেয় না, মাঝে মাঝে একটু আসে। ডেঙ্গুর এই মৌসুমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসম্পূর্ণ উন্নয়ন প্রকল্প। জুরাইনের বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কারণে প্রায় ৬ মাস ধরে জমে আছে বৃষ্টির পানি, আর তা পরিণত হয়েছে লার্ভার বাসস্থলে। মশা সারাক্ষণে বুঝছেন ঘরে থাকাই যায় না। ওষুধ দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। এই পানি হয়, পানিটা তো যেইতাছে না। বৃষ্টি হইলে তো হাঁটাই যায় না, প্রচুর পরিমাণে মশা। আপনি পানির অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে। এই পানি কিন্তু আজকে প্রায় ৩ মাস যাবত সরতেই পারে না, এইখানে আছে। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। এত সবের পরও দুই সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে সব ওয়ার্ডে সকাল বিকাল পরিচালিত হচ্ছে মশক নিধন কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে আমরা 200 মিটারের মধ্যে আমাদের মশককর্মী চলে যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পাত্রে কোনো লার্ভা জমে থাকে বা কোনো রকম আমরা যদি কোনো প্রজননস্থল পেয়ে যাই, তো সেক্ষেত্রে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা সকালে আমরা লার্ভিসাইডিং কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে আমাদের এই ওষুধটা আমরা প্রয়োগ করি জমানো পানিতে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লার্ভিসাইডিং পরিচালনা করে থাকি, এবং এই পাশাপাশি আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকি। চট্টগ্রামে জ্বালানির অভাবে ময়লা বহন করতে পারছে না সিটি কর্পোরেশন, আর ডেঙ্গু প্রজননের ঝুঁকি বাড়াচ্ছে জমে থাকা এসব আবর্জনা। এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজারে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের রাস্তাঘাট অলিগলি যেন আসলে ময়লার বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন যে অলিগলিতে বিভিন্ন রাস্তাঘাটে যে ডাস্টবিনগুলো ছিল, সেই ডাস্টবিনে কিন্তু ময়লার স্তূপ জমে আছে, পাহাড় সমান ময়লার স্তূপ বিভিন্ন জায়গায়। সেটি হচ্ছে আসলে এই যে ময়লাবাহী যে ট্রাকগুলো রয়েছে, যে কন্টেইনার মোবার রয়েছে এবং যে লোডারগুলো রয়েছে, সেগুলো কিন্তু ময়লাগুলো বহন করে নিতে পারছেন না। এবং যে এখানে যে সুপারভাইজাররা রয়েছে, যারা ময়লা পরিষ্কার করছে, তারা বলছেন যে আসলে যে যান্ত্রিক শাখা রয়েছে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের যান্ত্রিক শাখা থেকে তাদেরকে জ্বালানি দেওয়া হচ্ছে না। জ্বালানি দিতে না পারায় এখানে যে কন্টেইনার মোবার বড় বড় যেগুলো এই কন্টেইনারগুলো নিয়ে যায় এবং ট্রাক, ড্রাম এবং লোডার সহ যেগুলো দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে, সেগুলো দিতে না পারায় পুরো বন্দরনগরী বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে এরকম বড় বড় ময়লা স্তূপ এবং যে আপনি কন্টেইনার দেখতে পাচ্ছেন, যেগুলো ময়লা রাখার যে কন্টেইনার, সেগুলো পড়ে আছে। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সেটি ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, বন্দরনগরী চট্টগ্রামে 41টি ওয়ার্ড যদি হিসাব করি, সেখানে 6টি অঞ্চল ভাগ করে কিন্তু এই ময়লা পরিষ্কার করা হয়। 4000-এর বেশি যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে। এবং এই যে এখানে তারা যেটি বলছেন, চট্টগ্রামে এই সিটি কর্পোরেশন পরিচ্ছন্নর কাজে কিন্তু প্রায় 322টির বেশি গাড়ি রয়েছে। তারা বলা হচ্ছে আসলে যে সরকার পতনের পর বেশ কিছু গাড়ি এবং বেশ কিছু ড্রাম ট্রাক তারা পুড়িয়ে দেওয়া
হচ্ছে ভাঙচুর করা হয়েছে, সেগুলোর কারণে তাদের কি সমস্যা পড়ছে। তবে এখন যে সমস্যা সেটি হচ্ছে জ্বালানি সংকট, অর্থাৎ সিটি কর্পোরেশনের যেই কন্টেইনার মোবারগুলো রয়েছে, এই যে বড় বড় লোডারগুলো রয়েছে এবং ড্রাম ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের একটি যে তেলের ডিপো আছে সেখান থেকে কিন্তু তেলগুলো আনে এবং সেই তেলের যে ডিপো থেকে যে তেলগুলো আনা হয় বিভিন্ন পদ্মা মেঘনা সহ বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে তেলগুলো আনা হয়, কিন্তু 2-1 দিন ধরে সেই তেলগুলো তাদের যে তেলের যে রয়েছে সেখানে কিন্তু তেলগুলো আনতে পারছে না। আনতে না পারায় কিন্তু এই যে কন্টেইনারবাহী ময়লাবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ময়লাগুলো বহন করে নিতে পারছে না। আমি শুধু একটি ওয়ার্ডে আছি, এরকম পুরো চট্টগ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে একই চিত্র। আমি সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, 2 নম্বর গেট, এক্সচেঞ্জ রোড সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই অবস্থা, এরকম ময়লার ভাগাড় পড়ে আছে রাস্তার উপর অলিগলিতে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। 2 দশকেরও বেশি সময় আগে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত আগামীকাল থেকে সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ, আর বিকল্পের জন্য টাকা গুনতে হবে ভোক্তাদের। পরিবেশবিদ বলছেন, পলিথিনের বিকল্প ব্যাগের সহজলভ্যতা ও সুলভ মূল্যের দিকে নজর দিতে হবে সরকারকে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 2002 সালে দেশে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগের ব্যবহার। তবে সিদ্ধান্তের 22 বছর পেরোলেও এখনো বন্ধ হয়নি পলিথিন বা পলিপ্রোপাইলিন। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিওর তথ্য মতে শুধুমাত্র রাজধানী ঢাকাতে প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 2.5 কোটিরও বেশি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম ক্ষতির কারণ। দায়িত্ব নেয়ার পরই পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সুপারশপগুলোতে বন্ধ হচ্ছে ক্ষতিকারক এই পণ্যের ব্যবহার। সরকারের সাথে হাতে হাত মিলে আমরাও চেষ্টা করছি পরিবেশ কিভাবে রক্ষা করা যায়। আমাদের ম্যানেজমেন্ট থেকে সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে, আমরা সে অনুযায়ী আমাদের আউটলেটগুলোতে কাজ করছি। নাগরিকরা বলছেন, পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সময়ের দাবি, তবে বিকল্প পণ্য নিয়েও সরকারকে নজর দিতে হবে। বৃষ্টি হলে পানি জমে যায়, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিথিনের ইউজ, এবং পলিথিন যেখানে সেখানে নর্দমায় পড়ে থাকে। আমি ক্যারি করব কি দিয়ে, সেই বিকল্পটা দিয়ে পলিথিনটা অফ করে। পরিবেশ বান্ধব ব্যাগ তো দিতে পারেন, বলে না সেটার দাম তো অনেক বেশি, সেটা তো আমরা দিতে পারবো না। একটা ব্যাগ হয় 5 টাকা 60 টাকা পড়বে। এইটার খরচ যদি খুবই মিনিমাম রাখে তো সেটা হলো ভালো। আর যেহেতু এটা পরিবেশে ক্ষতি করে, আমার মনে হয় মানে নাগরিক হিসাবে আমরা মনে হয় একটু স্যাক্রিফাইস করতেই পারি। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। পরিবেশবিদরা মনে করেন, বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্যের প্রতি নজর দিতে হবে। ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে, সকলকে মিলে কিন্তু একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। সুলভে, সহজে, অল্প মূল্যে এবং অ্যাভেলেবেল বিকল্প আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এই উদ্যোগটিও আবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বল্পমাত্রা পলিথিন ব্যবহার করলেও শক্ত ব্যবস্থাপনা থাকলে তা পরিবেশ দূষণে সহনীয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্লাস্টিককে আস্তে আস্তে না বলতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 1 অক্টোবর থেকে নীরব এলাকা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সামনের 3 কিলোমিটার সড়ক। একই দিন থেকে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন, প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর মহাখালী সড়ক। সবসময় যানবাহনের চাপে সড়ক থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় 1 অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত 3 কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যবহার বন্ধ করা হবে একবার ব্যবহৃত প্লাস্টিকও। নির্দেশনা বাস্তবায়নের 7 দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট। আমরা চাচ্ছি সচেতনতার মাধ্যমে হর্নমুক্ত পরিবেশ ঘোষণা করা, আমাদের যারা গাড়ি চালক রয়েছেন সবাইকে সেই সচেতনতার অন্তর্ভুক্ত করা এবং অভ্যাসগতভাবে যাতে আমরা হর্নটা কম বাজাই এবং পরিবেশ দূষণটা কম করি, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মঙ্গলবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নের কথা থাকলেও দুদিন আগেও কোনো প্রচারণা বা সাইনবোর্ড দেখা যায়নি বিমানবন্দরের কোনো পয়েন্টে। বিষয়টি জানে না কোনো পরিবহন চালকও। মুক্তভাবে চালাবো কেমনে, যেমনি পাবলিক দৌড়ায়, রিক্সা দৌড়ায়, গাড়ি ঢুকে, হুন্ডা ঢুকে। নিজের সেফটি ভাবে নিজে চালাইলে তাহলে আর হরেন নাও লাগতে পারে। তোমার হরেন দেওয়াও লাগবে, আর সব জায়গাতে হরেন দেওয়াটাও কেমন একটা মানে সবার চোখে একটা বা কাঁধে একটা সমস্যার ব্যাপার আছে। হরেন যদি না বাজে তাহলে সিগন্যাল ইউজ করতে হবে। এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে, তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের। আপনি যদি জনগণকে না জানান, আপনি যদি আমার যানবাহনে যারা চলাচল করেন, যারা ড্রাইভার, তাদের না জানান, আমরা অন্যরা যারা সেখানে মানে শব্দ নিঃসরণ করি, আমাদেরকে না জানান কি প্রক্রিয়া আপনি এটা করবেন, তাহলে আমি কিভাবে সেখানে সচেতন হব? আপনি যে আইন প্রয়োগ করবেন, মানুষকে একটা সময় দিবেন, আপনি দিতে হবে যে আপনি বারবার এখানে প্রচার করবেন যে এলাকা নীরব এলাকা, আপনার এখানে হর্ন বাজাবেন না, তারপরে একটা সময় গিয়ে আপনি আইন প্রয়োগ করবেন। নীরব এলাকা কার্যকরে 3 কিলোমিটারে 3টি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটি এর ম্যাজিস্ট্রেট টিম। দিনরাত 24 ঘন্টা ব্যস্ত এই বিমানবন্দর সড়ক। এই চত্বর হর্নমুক্ত করা অনেকটাই চ্যালেঞ্জিং মনে করছেন পরিবেশবিদরা। তবে পরিবেশ অধিদপ্তর, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সচেতনতা সৃষ্টি, একই সঙ্গে আইনের প্রয়োগ করলেই হর্নমুক্তভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দৈনিক যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান আত্মসমর্পণ করতে ঢাকার সিএমএম কোর্টে পৌঁছেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। বিদেশে ছিলেন, তার সাজা হওয়ার পর আসলে সজীব ওয়াজেদ জয়, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তাকে অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগে যে মামলাটি করা হয়েছিল সাংবাদিক শফিক রেহমান, সেই মামলায় কিন্তু আসলে 5 বছর সাজা হয়েছিল। এই মামলায় তিনি আত্মসমর্পণ করতে যাচ্ছেন আদালতে। আমরা একটু তার কাছে জানতে চাইব, দীর্ঘদিন আপনি বাইরে ছিলেন, দেশের বাইরে, আজকে নিজের দেশে ফিরে আত্মসমর্পণ করতে যাচ্ছেন, একটু যদি বলতেন যে আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে দেখছি, এখানে আপনি অনেক ট্রাফিক জ্যাম দেখেছেন না? আমি যদি বলি এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই, মিথ্যা কথা বলা হবে না? ঠিক তেমনি ওই মামলা এক সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। ওকে, দেশে এসছি, প্লেনে এসছি। আমার লাল গোলাপ শুভেচ্ছা সবাইকে, লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপের প্রোগ্রাম যদি কেউ করতে পারে তাহলে পরে আমার হতো না, আমার মতো লিখতে পারে হতো না। এটাকে করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য, আপনারা সবার বাকরুদ্ধ করার জন্য, দর্শকদের বঞ্চিত করার জন্য, পাঠকদের বঞ্চিত করার জন্য। এটাই কারণ আমরা বলতে পারি বলে, বুঝেছেন? তখনকার সরকার তো বিচার বিভাগকে স্বাধীন বলেছিল, আপনার কাছে কি মনে হচ্ছে বিচার বিভাগকে কেমন আসলে কি স্বাধীন ছিল? শেখ হাসিনার নামে অনেক দেখলাম খুনি হাসিনা লেখা আছে, আমি আর কিছু বলতে চাই না। আসলে যেটা বলছিলেন তিনি সিনিয়র সাংবাদিক, তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, আসলে এই মামলায় তিনি যেটা বলছেন আসলে সাজানো মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং তাকে হয়রানি করার জন্য তিনি সাংবাদিক, তিনি সত্য কথা বলতেন, এই জন্যই তাকে দমিয়ে রাখার জন্য কিন্তু এটা করা হয়েছিল এবং সাজানো নাটক করে তারা এরকমভাবে মিথ্যা মামলা দিয়েছিল তো বলে জানিয়েছেন। আসলে শফিক রহমান আসলে তাকে 2016 সালের 16 এপ্রিল গ্রেফতার করা হয়, পরে তিনি জামিনে ছাড়া পেয়ে বিদেশে চলে যান এবং যুক্তরাজ্য থেকে কিন্তু গত 18 তারিখ তিনি দেশে ফিরেন এবং তিনি এই মামলায় আত্মসমর্পণ করবেন। এবং একটা বিষয়ে যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে, যেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আসলে এই তাকে এই সাজা আপিলের মূলে কিন্তু আপিলের শর্তে তাকে 1 বছরের জন্য এই সাজা স্থগিত করা হবে এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু এই যে শফিক রেহমান, তিনি সাবেক যে সরকারের পতনের পর তিনি এসে এখানে আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করতে যাচ্ছেন এবং আদালতে তার আইনজীবী আসলে শুনানি করবেন। সেই পরবর্তীতে এই বিষয়টা আমরা জানতে পারবো যে আদেশ কি দেয়, আমরা তখন এই বিষয়টা নিয়ে আবার যাব। আমরা এই পর্যন্ত ছিলাম, আমরা যেটা দেখেছি একই মামলায় কিন্তু গতকালকে আত্মসমর্পণ করেছিলেন আরেকজন সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আমরা এই বিষয়টি আমরা দেখেছি। তো শফিক রেহমানের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, এখানে আরও কিন্তু আসামি আছেন। গতকালকে যে সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান তিনি আত্মসমর্পণ করেছিলেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছিল, কিন্তু আজকে এই মামলায় কিন্তু শফিক রেহমানের বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে এই মামলার সাজা 1 বছর স্থগিত করা হবে আপিলের শর্তে। আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই কিন্তু তিনি আজকে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সিএমএম কোর্ট থেকে দেখছেন সময় সংবাদ। তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে জট খুলছে না 232টি মামলার। বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা বলছেন, সাইবার আইনের সঠিক ব্যবহার না হওয়ায় অনেক মামলার জন্য হয়রানির মুখোমুখি হচ্ছেন তারা। ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। বরিশাল সাইবার ট্রাইব্যুনাল বিভাগের 6 জেলার সব ধরনের সাইবার মামলা পরিচালিত হয় এ আদালত থেকে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে বিভিন্ন মত প্রকাশকে কেন্দ্র করে নতুন নতুন মামলা হয় এখানে। আদালত প্রশাসনের তথ্যমতে সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগে 70টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আছে 26টি। সব মিলিয়ে বর্তমানে 232টি মামলার জট খুলছে না এ আদালতে। আইনজীবীরা বলছেন, হয়রানি ও দমন নিপীড়নের জন্য গঠন করা হয় সাইবার ট্রাইব্যুনাল। বেশিরভাগ মামলা ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদী একটি মামলা করে তারা উধাও হয়ে যায়, তারা আর কোর্টে আসে না বা এই মামলা সম্পর্কে তারা কোনো খোঁজখবরও রাখে না। সরকারি কৌশলীরা জানান, আলামতের ডিভাইসগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হলে তারা প্রতিবেদন দিতে অনেক দেরি করে। এ কারণে চাইলেও মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের। আর ট্রাইব্যুনালের গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় আইনজীবী সমিতি। মামলায় ড্রাফটিং এর ত্রুটি থাকার কারণে কখনো কখনো বাদী বা সাক্ষীগণ মোকদ্দমায় সাক্ষ্য প্রদানে অনীহা প্রকাশ করে। মিডিয়ার প্রেক্ষাপটে এই সাইবার ট্রাইব্যুনালটাকে পুনর্বিবেচনা বা নতুনভাবে ধারাগুলো পরিবর্তন বা পরিমার্জিত হয় আমি বলে মনে করি। 2021 সালের 27 জুন বরিশালে প্রথম সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত 467টি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। বৃষ্টি বাধা পেরিয়ে 2 দিন পর অবশেষে মাঠে গড়িয়েছে কানপুর টেস্টের 4র্থ দিনের খেলা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। 2.5 দিনেরও বেশি সময় পর অবশেষে উত্তরপ্রদেশ যেন তার একেবারে চেনা রূপে ফিরেছে। দেখতেই পাচ্ছেন, আমাকে দেখে নিশ্চয়ই দর্শকরা তীব্র রোদ, এবং এই মুহূর্তে অর্থাৎ এখন স্থানীয় সময় সকাল 10:15 একটু বেশি, কিন্তু তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস। দুপুর নাগাদ এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আসলে আলোচ্য। এবং প্রায় 2.5 দিন পর কিন্তু মাঠে গড়িয়েছে খেলা। প্রথম দিন বাংলাদেশ যেখানে শেষ করেছিল, অর্থাৎ 7 উইকেট 35 ওভার এবং দিনটাকে বেশ শুরু করেছিলেন এবং বোমটাকে বেশ থেকে ফিরে গেছিলেন। যে দলটায় কিন্তু আউট হলে খেলতে চেয়েছেন না, তবে তিন পর্যন্ত যে তিনটা খেলেছেন মুসলিম দুটো একেবারে অন্যতম কাছে বলা হয়। নিজের ফর্মুলা থেকে যুক্ত করে তারা এবং
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।